নমস্কার, হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাদের ওয়ার্কশপ শুরু হচ্ছে। আজকে সপ্তম দিন। আমাদের বক্তা মাননীয় অধ্যাপিকা শ্রীমতী বিজয়া গোস্বামী মহাশয়া। আমি ম্যাডামকে অনুরোধ করব, ম্যাডাম আপনি আপনার সেশন শুরু করুন প্লিজ। ধন্যবাদ। আজকে বলেছিলাম প্রহসন সম্বন্ধে বলবো, তো দেখি কতটা কি বলতে পারি। প্রহসন কথাটা বারবার করে আমাদের আলোচনার মধ্যে এসছে, কিন্তু প্রহসন সম্বন্ধে খুব বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। আগেই বলেছি যে 10 রকমের রূপক আছে, মানে যাকে বলে মেজর টাইপস অফ ড্রামা। তার মধ্যে অন্যতম হচ্ছে প্রহসন। এবং এই প্রহসনের বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ভারতী বৃত্তিতে লেখা। এখন বৃত্তি জিনিসটা কি, এটা খুব জটিল ব্যাপার। সেই জটিলতার মধ্যে যাচ্ছি না। বলা যেতে পারে এগুলো একটা বলা যায় একটা ব্যাকগ্রাউন্ড, যেখানে নাটকগুলোকে উপস্থাপিত করা হয়। তার মধ্যে কতগুলো জিনিস থাকে যেগুলো বলা হয় যে এগুলো এই রীতির পক্ষে প্রয়োজনীয়। তার মধ্যে ভারতী বৃত্তি ভরতের নামে নামকরণ করা হয়েছে, খুব সম্ভব এটাই সবচেয়ে প্রাচীন বৃত্তি। এছাড়া আরো কৈশিকী, আরভটি এবং সাত্যতী, 3 রকম আরো বৃত্তি আছে। সেগুলোর মধ্যে এখন যাচ্ছি না, আপাতত আমরা ভারতী বৃত্তির কথাই বলছি। ভারতীর বৃত্তি ভরতের নামে নামকরণ করা হয়েছে, এবং এখানে এইগুলো সম্বন্ধে বলা হয়েছে যে এই ভারতী বৃত্তিতে প্রধানত ব্যবহার করা হয় করুণ এবং অদ্ভুত রস। ভারতী করুণাদ্ভুত, এটা নাটক লক্ষণ রত্নকোষে সাগর নন্দী বলেছেন। কিন্তু এটা বীর এবং হাস্যরসেরও প্রকাশ ঘটায় এই ভারতী বৃত্তি। বিরাট এখানে বলছে বীরাদ্ভুত প্রহসনে ইহ ভারতী স্যাত। ভারতী বৃত্তি যখন প্রহসনের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন সেটাও বীর এবং হাস্যরস সেখানে আনা যেতে পারে। ভরত নিজে বলেছেন ভারতী এমন এক বৃত্তি যেখানে বাচিক অভিনয় হলো প্রধান, এবং যেখানে সংস্কৃত ডায়ালগ হচ্ছে প্রধান। যা বাক প্রধানা পুরুষ প্রয়োজ্যা স্ত্রী বর্জিতা সংস্কৃত পাঠ্য যুক্তা स्वनाम ध्येय भारतै प्रयुक्ता सा भारती नाम ভবেতু বৃত্তি। এখানে যে দুটো কথা বলা হয়েছে, সংস্কৃত পাঠ্যে যুক্তা এবং স্ত্রী বর্জিতা, এই যে দুটো টার্ম ব্যবহার করা হয়েছে, অভিনবগুপ্ত বলছেন দিস আর নট অ্যাবসলিউট টার্মস, মানে কোনো স্ত্রী চরিত্র থাকবে না এমন নয়, এবং পুরোটাই সব সংস্কৃতে হবে, প্রাকৃতে কেউ কথা বলবেন না এমনও নয়। এখানে এইটাই বোঝানো হচ্ছে যে স্ত্রী চরিত্র এখানে খুব প্রধান রূপে থাকবে না, হয়তো একজন দুজন থাকতে পারে, এবং সংস্কৃতে বেশিরভাগ ডায়ালগ সংস্কৃতে হবে। এইটা আমরা একটা মোটামুটি ভারতী বৃত্তি এবং প্রহসনের ব্যাকগ্রাউন্ড হিসেবে পাচ্ছি। যেমন কৈশিকী বৃত্তি, কৈশিকী বা কৌশিকী দুটোই বলা হয়। কৈশিকী বৃত্তিতে এটা সাধারণত নারী প্রধান, এবং এখানে প্রাকৃত প্রধানত ব্যবহার করা হয়েছে। কিন্তু এইটি ভরতের নামে নামকরণ করা হয়েছে, কাজেই মনে হয় এটা হলো একদম আদি বৃত্তি। তো এখানে আরো অনেক সব জটিল ব্যাপার আছে, জটিল বৃত্তি কথাবার্তার মধ্যে যাচ্ছি না। আমরা প্রহসনের কথা একদম ডাইরেক্টলি চলে আসছি। 10টা রূপকের মধ্যে প্রহসন হচ্ছে অন্যতম। তাকে দুটো ভাগে ভাগ করেছেন ভরত, শুদ্ধ এবং সংকীর্ণ। অপরদিকে আবার দশরূপকার ধনঞ্জয় বলেছেন 3 প্রকারের প্রহসন হয়, শুদ্ধ, বৈকৃত এবং সংকীর্ণ। শুদ্ধ যে ধরনের প্রহসন, সেখানে প্রধান চরিত্ররা হচ্ছেন ভগবত, তাপস, বিপ্র ইত্যাদি। ভগবত বলতে ওই যারা আর কি কোনো ধরনের ভাবে প্রব্রজ্ঞা নিয়েছে, সন্ন্যাসী ধরনের,
সেখানে তারা হিন্দু বিভিন্ন ধরনের সন্ন্যাসীও হতে পারে, বৌদ্ধ ভিক্ষু হতে পারে, আর তাপস বুঝতেই পাচ্ছেন, তাপস এবং আর তৃতীয় হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণদেরও এর মধ্যে অনেক কুকাজ করেছেন, কুকাজ করতেন, সেটা করার চেষ্টা অনেক সময় নাট্যকাররা করছে। সেগুলো স্বাভাবিক কথাবার্তার মতন হবে। হ্যাঁ, এখানে আরো কি কি থাকবে, আরো যে ধরনের চরিত্র থাকবে এরা হলো, তার মধ্যে দুষ্টু লোকও থাকবে, অনেক দুর্জন ব্যক্তিও থাকবে। তাদের সবার কথাবার্তাগুলো কিন্তু পরিহাসই তার হচ্ছে মূল। এখানে প্রধানত আমরা যেটা বলছিলাম যে শুদ্ধ প্রহসন যেটা, সেখানে এই ধরনের চরিত্র থাকবে। অপরদিকে আবার সংকীর্ণ প্রহসন যেটা, সংকীর্ণ মানে আমরা সংকীর্ণ বলতে বুঝি সরু, সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ি যাবে কি করে, সেই রকম আর কি। কিন্তু এই সংকীর্ণ মানে, সংস্কৃতে সংকীর্ণ মানে হচ্ছে যেটা মিশে গেছে, মিক্সড হয়ে গেছে, হ্যাঁ, শুদ্ধ নয়। এখানে সংকীর্ণ প্রহসনের প্রধান চরিত্ররা গণিকা, দাস, নপুংসক, বিট ইত্যাদি। তাদের বেশভূষা এবং কার্যকলাপ স্থূল হবে, মানে সাজ পোশাক গুলো একটু চকড়া বকড়া ধরনের হবে, খুব উগ্র ধরনের হবে। তার মধ্যে সাধারণভাবে যেসব গল্প আমাদের মুখে মুখে চলে, রসিকতার গল্প, সেগুলো এখানে ব্যবহার করা যেতে পারে। নিজেদের ঢাক বাজানো, দুষ্টু লোকেদের মধ্যে পরস্পরের মধ্যে কিভাবে তারা অন্যায় কাজ করতে পারে, এই ব্যাপার নিয়ে আলোচনাও থাকতে পারে। আবার ধনঞ্জয় বলছেন আরেকটা ধরনের স্বীকার করছেন প্রহসন, তাকে বলছেন বৈকৃত। এখানে শুদ্ধ যেমন আমরা দেখলাম, আর বৈকৃত প্রহসন হচ্ছে যেটাকে আমরা সংকীর্ণ প্রহসন ভরতের ব্যাখ্যাতে বলছি। কিন্তু সংকীর্ণটা কি? সংকীর্ণ হচ্ছে এমন যেখানে বিধির অঙ্গ কিছু কিছু থাকবে। বিধি হচ্ছে আরেক প্রকারের রূপক, কিন্তু সেই ডিটেলস এর মধ্যে আমরা এখন যাচ্ছি না। যাই হোক, বিশ্বনাথ বলছেন, সাহিত্য দর্পণকার বিশ্বনাথ বলছে যে ভরত নিজেই তো বৈকৃত প্রহসনের কথা বলেননি, কাজেই বৈকৃত প্রহসন আমরা ম্যাম একটা কথা বলছি, আপনার না মাঝে মাঝে ভিডিওটা স্টিল হয়ে যাচ্ছে আর আপনার কথাটা খুবই কেটে কেটে আসছে। হ্যালো ম্যাম, বলছি যে কখনো কখনো না মাঝে মাঝে আপনার ভিডিওটা স্টিল, হ্যাঁ একটুখানি কেটে জয়েন করুন। ঠিক আছে। ম্যাম শুরু করুন। এবার দেখি কি রকম হয়। যাই হোক, এইসব কথাবার্তা সব অনেক কিছু বলা হয়েছে। অপরদিকে বলা হয়েছে যে প্রহসনের যে বিষয়বস্তু,
আমরা আগে বোধহয় একবার বলেছিলাম, তাও আর একবার বলছি যে সাধারণত এই যে বিভিন্ন ধরনের যে এগুলো রয়েছে, রূপকগুলো রয়েছে, সেগুলোকে আমরা কি করে আলাদা করে বুঝবো, তাদের কি বৈশিষ্ট্য। প্রত্যেকের বৈশিষ্ট্য একটা ছক আছে, ফর্মুলা আছে, সেটা কি বলা হয়, বস্তু নেতা রস তেষাং ভেদঃ। কাজে সেই রূপকের বিশিষ্ট রূপকটিতে বস্তু হচ্ছে বিষয়বস্তু বা তার প্লট হচ্ছে যাকে বলা হয় খ্যাত, খ্যাত বা প্রসিদ্ধ, অর্থাৎ যে গল্পটা সবাই জানে, মানে রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদির গল্প থেকে যেগুলো নেওয়া হয়েছে। আর প্রকরণের বিষয়বস্তু আসছে কোথা থেকে, সেগুলো খুবই কল্পিত। এর মধ্যে এই এই দু ধরনের রূপক সবচেয়ে কমপ্লিকেটেড বলবো। সেখানে কাহিনীটার মধ্যেও জটিলতা আছে এবং তার মধ্যে অনেক কিছু ছড়ানো বলা হচ্ছে। অভিনবগুপ্ত যেটা বলছেন, নাচা বিততা মাত্র ইতিবৃত্তম ইতিবৃত্ত বৈচিত্র্যমপি তত্র নাস্তি। এটা কোথায় বলছেন? বলছেন প্রহসনে ছড়ানো নয় কাহিনীটা, এবং তার মধ্যে ইতিবৃত্তের বৈচিত্র্য নেই। ফলে প্রহসনের মধ্যে মাত্র দুটি সন্ধি আছে। সন্ধি হলো একটা রূপকের মধ্যে বিভিন্ন পাঠ, সেটা 5 রকমের সন্ধি হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে মুখ এবং শেষটা হচ্ছে নির্বহন। মুখ হলো যেখান থেকে শুরু হচ্ছে এবং নির্বহন হলো যেখানে শেষ হচ্ছে। মাঝখানে আরো থাকে যখন কাহিনীটা বিস্তৃত হয় বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, বিভিন্ন চরিত্রের আচরণের মধ্যে দিয়ে। কিন্তু প্রহসনের ক্ষেত্রে শুধু শুরু আর শেষ, মাঝখানে আর কোনো জটিলতা নেই। সেই জন্য বলা হয়েছে তাকে দ্বিসন্ধি, প্রহসন দ্বিসন্ধি। এবং অন্যান্য রূপকের ক্ষেত্রে আমরা দেখি যে বিষ্কম্ভক বা প্রবেশক নামে দুটো জিনিস থাকে, ড্রামাটিক দুটো ডিভাইস থাকে। সেগুলো কি হয়, সেগুলোর কাজ হচ্ছে কি, যে যে ঘটনাগুলো মঞ্চে দেখানো যাবে না, বা যে ঘটনাগুলো মঞ্চে দেখাতে গেলে যাকে বলে কাহিনীটা ঝুলে যাবে, সেইগুলোকে একটা সংক্ষেপে কিছু লোকের কথোপকথনের মাধ্যমে এনে উপস্থাপিত করা হয়। এগুলো দুটো অঙ্কের মাঝখানে থাকতে পারে বা অঙ্কের শুরুতেও থাকতে পারে। আমরা যেমন এর আগে অভিজ্ঞান শকুন্তলম নাটকে সেই যেখানে জেলে মাছের পেটে আংটি পেয়েছিল, সেই ঘটনাটা দেখেছি। এইরকম ভাবে আমরা এই এই জিনিসটা আমরা প্রহসনে পাই না। তার মানে প্রহসন খুব বেশিক্ষণ ধরে চলতো না, অল্পক্ষণে শেষ হয়ে যেত। তো অবশ্য অভিনবগুপ্ত বলছেন যে বিশেষ করে কেউ বলেননি যে কটা অঙ্ক থাকবে এই প্রহসনে। সেজন্য তিনি মনে করছেন যে শুদ্ধ প্রহসনে একটি অঙ্ক থাকবে এবং সংকীর্ণ প্রহসনে একের বেশি থাকবে। তো এখন গোড়াতেই যেটা বলা হচ্ছে, প্রহসনের প্রধান চরিত্রগুলো কারা? তারা হচ্ছে সবই দুর্জন ব্যক্তি, জোচ্চোর, চোর, এইরকম ধরনের লোক। তো তাদের কি করে নায়ক করা যায়? তারাই তো নায়ক, কারণ তাদের নিয়েই পুরো রূপকটা যাকে বলে আনফোল্ড করছে। তো সংস্কৃত নাটক সমস্ত রূপকের ক্ষেত্রেই বলা হচ্ছে যে নায়কের, সাধারণভাবে নায়কের একটা ফর্মুলা আছে, ত্যাগী, কৃতি, কুলীনা, সুশ্রীক, রূপ যৌবনোৎসাহী, দক্ষ, অনুরক্ত লোক, তেজ বৈদগ্ধ্যের শীলবান নেতা। নায়ক কেমন হবেন? তিনি হবেন ত্যাগশীল, তিনি কৃতি, কুলীন, অর্থাৎ উচ্চ কুলে তার জন্ম হবে, দেখতে তিনি সুন্দর হবেন, তার রূপ যৌবন ইত্যাদি সব থাকবে, তিনি তার মধ্যে উৎসাহ থাকবে, কাজের উৎসাহ, তিনি দক্ষ, সব কাজে তিনি দক্ষ, সব কাজে তিনি পটু, এবং সব লোকে তাকে ভালোবাসে। তার মধ্যে তেজ,
বৈদগ্ধ, সচ্চরিত্র সমস্ত কিছু আছে। কিন্তু প্রহসন যে ধরনের রূপক, সেখানে এই রকম চরিত্রের নায়ক হওয়াটাই সম্ভব না, অবাস্তব। কারণ আমরা এখানে এমন ধরনের চরিত্র পাবো, তাদের কাছ থেকে যে ধরনের কার্যকলাপ দেখতে পাবো, তারা কখনোই এই ক্যাটেগরির মধ্যে পড়তে পারে না। সেখানে বলা হয়েছে, সাহিত্য দর্পণে বলা হয়েছে, একো যাত্রা ভাবে দৃষ্ট হাস্যম তৎ শুদ্ধ উচ্যতে আশ্রিত্য কাঞ্চন জানান সংকীর্ণমিতি তদ্বিধি। যেটা শুদ্ধ প্রহসন, সেখানে একটি মাত্র দৃষ্ট নায়ক থাকবে এবং সংকীর্ণ একাধিক ব্যক্তি থাকবে। আর দৃষ্ট নায়ক কাকে বলা হচ্ছে? এই দৃষ্ট নায়ক আমাদের নাটক বা প্রকরণের নায়কের মতো সদ্গুণে বিশিষ্ট নয়। তার মধ্যে কি আছে? সে হলো কৃতজ্ঞা অপি নিঃশঙ্ক। সে কোনো অপরাধ করলেও তার কোনো শঙ্কা নেই, তার কোনো ভয় নেই। আজকাল এরকম লোক আমরা চারিদিকে দেখতে পাচ্ছি, কাজে এদের নিয়ে প্রহসন লেখা কিছু বিচিত্র ব্যাপার নয়। কৃতজ্ঞা অপি নিঃশঙ্ক স্তর্জিত অপি না লজ্জিত। তাকে যদি কেউ তিরস্কার করে, তাতেও তারা লজ্জিত হয় না। এও তো আমরা দেখতে পাচ্ছি এখন চারিদিকে। দৃষ্ট দোষপি মিথ্যা বাক। আর যে যার দোষ দেখিয়ে দিলেও সে মিথ্যে কথা বলে যে না আমি এটা করিনি, তাকেই দৃষ্ট নায়ক বলা হয়। আর অবশ্যই প্রহসনের অঙ্গিরস হচ্ছে হাস্য, সেটা আমরা আগেও বলেছি। এবং হাস্য, এখানে আমরা যে 6 রকমের হাস্যের কথা বলা হয়েছে, আগে বলেছি, সেই 6 রকম হাস্যই প্রহসনে পাওয়া যেতে পারে। একটা হলো দুরকম হাসি, আত্মস্থ এবং পরস্থ। একটা হলো নিজে যেখানে হাসছে, আর পরস্থ হচ্ছে যেখানে অপরকে হাসাচ্ছে। আর তার মধ্যে যে ধরনের সব রয়েছে, তার মধ্যে উত্তম চরিত্রের দুরকম হাস্য, স্মিত এবং হসিত, সেগুলো মৃদু হাসি। মধ্যম চরিত্রের হলো বিহসিত এবং উপহসিত, সেগুলো চোখ মুখ কুচকে হাসি। এবং অধম প্রকৃতির যে হাসি, সেটা হলো অপহসিত এবং অতিহসিত, সেটা অট্টহাস্য করে এবং কোমর চেপে ধরে। এরকম এই 6 রকমের হাস্যই প্রহসনের মধ্যে পাওয়া যেতে পারে। তো এর মধ্যে আমরা যে ভারতীয় বৃত্তির কথা বললাম, অন্যান্য যে বৃত্তিগুলো আছে, এই প্রহসন অবশ্যই ভারতীয় বৃত্তি ছাড়া অন্য কোনো গুলির মধ্যে পড়তে পারে না। কৈশিকী বৃত্তি, যেটা হলো অনেক সূক্ষ্ম ললিত নারী প্রধান, সেটার মধ্যে প্রহসন পড়ে না। সাত্যতী হলো বীরত্বের পরাকাষ্ঠা, তার মধ্যে প্রহসন পড়তে পারে না। আবার আরভটি, যেটার মধ্যে উদ্দামতা আছে, সেটার মধ্যে প্রহসন পড়ে না। কাজে এটা ভারতীয় বৃত্তি ছাড়া অন্য কোনো বৃত্তি হবার জায়গা ছিল না। যাই হোক, এই পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে এই প্রহসন যে করা হতো, প্রয়োগ করা হতো, কেন করা হতো? আমরা আগেও দেখেছি যে সাধারণত নাটক বা কাব্য যেগুলো রচনা করা হতো, সেগুলোর উদ্দেশ্য ছিল আনন্দ দেওয়া এবং শিক্ষা দেওয়া। দুটোই যদি একসঙ্গে করা যায় তাহলে তো আরোই ভালো। আমরা দেখেছি পাশ্চাত্য চিন্তাধারাতেও এগুলো এসেছে। হোরেস বলেছেন, poets aim at giving either profit or delight, or at combining the giving of pleasure with some useful precepts of life. আমাদের ভারতীয় যে যারা আলংকারিক বা নাট্যশাস্ত্রকার, তারাও কিন্তু এই কথাই বলেছে। এদিকে মোহাম্মদ কি বলছেন? কাব্যাং যশসে অর্থকৃতে ব্যবহার বিদে শিবে তরক্ষতায়ে সদ্যা পরনির্মিতায়ে কান্তা সম্মিততায়োপদেশ দিতে। কথা আগেও বলেছি যে কাব্যের কি প্রয়োজন? কাব্য থেকে যশ লাভ হয়, অর্থ লাভ হয়। এগুলো কার? যশ এবং অর্থ লাভ হয় প্রধানত যিনি রচয়িতা, তিনি কবি বা নাট্যকার যাই বলুন। ব্যবহারবিদে, ব্যবহার জ্ঞান হয়। আমরা তো বই পড়ে অনেক সময় অনেক কিছু সংসারের ব্যাপার শিখি, ব্যবহার অনেক শিখি। যেমন আমরা ছোটবেলায় ঘনাদার গল্প পড়ে অনেক
ভূগোল এবং বিজ্ঞান জেনেছিলাম, যেগুলো স্কুলের পড়াতে আমরা পেতাম না। আর কি, শিবে তারক শতায়, অমঙ্গলকে নাশ করার জন্য। কিছু কিছু ভালো কথা তো বলা হয়, ঠাকুর দেবতার নাম থাকে, কাজী সেই জন্যে অমঙ্গল দূর করা হয়, অমঙ্গল নাশ হয়। এবং সাদ্যা পারা নির্বিতয়ে, আর সব থেকে বড় যেটা হচ্ছে সদ্য সদ্য যেখানে সেটি পাঠ বা দর্শন মাত্রেই যে হচ্ছে পরা নির্বৃতি, চূড়ান্ত রকমের একটা আনন্দ, অলৌকিক লোকোত্তর আনন্দ পাওয়া যায়। এবং সেটা কি, সেই যে কাব্য থেকে আমরা কি পাচ্ছি, কান্তা সম্মিত তয় উপদেশে দিচ্ছে, প্রিয়ার কাছ থেকে যে উপদেশ পাওয়া যায় সেই রকম। কান্তা প্রিয়া তিনি কিরকম উপদেশ দেবেন, যেভাবে উপদেশ দেবেন যাতে করে তার প্রিয় সেই উপদেশটি গ্রহণ করেন। সাধারণত বলা হয় 3 রকমের উপদেশ আছে। একটা হলো প্রভু সম্মিত, যেখানে বলা হচ্ছে এইটা তোমাকে করতে হবে, এটা তুমি করো, যেমন বেদ বাক্য, সেটাকে আমরা লঙ্ঘন করতে পারি না, সেখানে যা বলা হয়েছে আমাদের মানতে হবে। আর হচ্ছে সুরিত সম্মত, সেখানে বন্ধু যে পরামর্শ দেয় বা যে উপদেশ দেয় সেটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ সেখানে কোনো বাধ্যবাধকতা নেই। আদর করে মিষ্টি করে বলে যে এই শোন না, তুই এটা করছিস কেন, তুই ওইটা কর, কত ভালো হবে দেখিস, তাতে বন্ধু আরো সহজে সেটা মেনে নেয়। এখানে রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদির মধ্যে আমরা এই সুরিত সম্মিত উপদেশ পাই। আর কান্তার কাছ থেকে যেটা উপদেশ পাই সেটা কাব্য থেকে যে উপদেশ পাই তারই মতো, অর্থাৎ সেটা খুব ভালো লাগে, শুনতেও ভালো লাগে, গ্রহণ করতেও ভালো লাগে। তো সাধারণত সদুপদেশ খুব পছন্দসই কারুর হয় না, কিন্তু প্রিয়ার কাছ থেকে এলে সেই সদুপদেশও মধুর হয়ে যায়। তো এই এখানে সাহিত্যের প্রধানত কাজটা কি, যা কিছু মঙ্গলজনক, যা কিছু করা উচিত সেইগুলোকে, জীবনে যা কিছু করা উচিত সেইগুলোকে তারা প্রকাশ করছে, যে এইভাবে থাকলে, এইভাবে কাজ করলে তোমার মঙ্গল হবে। একটা সুগার কোটিং, রামাদিবাদ বর্তিতব্যাং না রাবণাদিবাদ, এটাই যদি কাব্যের প্রধান উদ্দেশ্য হয়। নাটকও তো কাব্য, যে কোনো রকম নাটক, রূপক, সবই তো কাব্য। সেখানে আমরা তাহলে কি শিক্ষা এখান থেকে পাচ্ছি? আনন্দের কথা না ছেড়ে দিলাম, কিন্তু কিছু তো একটা সেখান থেকে আমাদের লাভ হচ্ছে। সেটা কি? তার মধ্যে আমরা পাচ্ছি যত দুর্জন, সেখানে পাচ্ছি গণিকাদের, চোরদের, ঠকদের, যারা একেবারে সমাজের নিচের তলা। তো আগে আমরা দেখেছি, প্রথম আলোচনার সময় বলেছি যে অভিনবগুপ্ত বলেছেন এবং নাট্য দর্পণকারও বলেছেন যে এই ধরনের কাব্য, এই ধরনের নাট্য, এগুলো সর্বসাধারণের জন্য, অর্থাৎ যাদের খুব বেশি রিফাইন্ড নলেজ হয়নি, খুব রকম মানে সূক্ষ্ম উপভোগের ক্ষমতাটা হয়নি, কারণ তারা লেখাপড়া সেভাবে শেখেনি, তাদের কাছে এই রঞ্জক রসগুলো অনেক বেশি উপাদেয়, এবং এইগুলো উপভোগ করতে করতেই তারা বুঝতে পারে যে আরো সূক্ষ্মতর যেটা পাচ্ছি আমরা, যে ধরনের রস পাচ্ছি, সেটা কিভাবে আস্বাদন করতে হয়। এটা একটা বড় কথা। আর একটা বড় কথা হচ্ছে যে আমরা এই যে প্রহসন পড়ছি, যেখানে খুব দুষ্টু লোকেদের কার্যকলাপ রয়েছে, আমরা তো শিক্ষার কথা বলছি, তো শিক্ষা কিরকম হতে পারে, যে এই যে লোকগুলো তারা এইরকম আচরণ করছে, আমাদের চারিদিকে তো এরকম লোক আছে, এক্ষুনি যেটা বলছিলাম। তো এইসব লোকগুলো সঙ্গে কি আমরা মিত্রতা করব, না এইসব লোককে আমরা পরিহার করে চলবো? তো সেই পরিহার করে যাতে আমরা চলতে পারি, সেই শিক্ষাটা আমরা প্রহসনের মাধ্যমে পাচ্ছি, যে এই লোকগুলো আছে, জানো, তোমরা জানবে, এদের তোমরা এড়িয়ে চলো, তোমরা এদের সঙ্গে মাখামাখি কোনো রকম করতে যেও না। যেমন আমরা আগে ছোটবেলা থেকেই দেখছি, ট্রেনে, বাসে বা খুব ভিড়ের জায়গাতে এরকম ছোট ছোট বিজ্ঞাপন দেওয়া থাকতো যে পকেটমার হইতে সাবধান। তো পকেটমারদের যে এড়িয়ে চলতে হয়,
এটা আমাদের এইভাবে শেখানো হতো। এটা অবশ্য কাব্য নয়, কিন্তু এরকম ভাবেও তো শিক্ষা হয়। তো কাব্য থেকেও এরকম একটা শিক্ষার জায়গা কবিরা করেছেন, যে লোককে দেখিয়ে বোঝানো হচ্ছে যে এই প্রহসন সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করা ভালো হতো, কিন্তু এতটা সময় আমাদের নেই অনেকগুলো প্রহসন নিয়ে আলোচনা করবো। আপাতত একটাই প্রহসন নিয়ে আলোচনা করছি, যেটা বেশ প্রাচীন একটা প্রহসন এবং যেটা এত বেশি পরিচিত না। এই এই প্রহসনটির নাম হচ্ছে মত্তবিলাস। মত্তবিলাস মানে মাতালের মজার কাণ্ড কারখানা, হ্যাঁ, এইটুকু আমরা বলতে পারি। তো এখানে এই যে প্রহসনটি এটা যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে মহেন্দ্র বিক্রম বর্মা। তিনি রাজা ছিলেন এবং তিনি হলেন পল্লব বংশের রাজা। আপনারা তো পল্লব বংশের কথা জানেন। পল্লব বংশের রাজা ছিলেন সিংহ বিষ্ণু। সেই সিংহ বিষ্ণুর পুত্র মহেন্দ্র বর্মা এই মত্তবিলাস প্রহসনটি লিখেছিলেন। এই মহেন্দ্র বর্মার সঙ্গে নিয়মিত যুদ্ধ হতো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। তার মানে মোটামুটি সপ্তম শতাব্দীর গোড়ার দিকে এইসব ঘটনা ঘটেছে এবং এইরকম সময় তিনি খুব সম্ভব প্রহসনটা লিখেছিলেন। আইহোল ইনস্ক্রিপশনে বলা হয়েছে যে পুলকেশী মহেন্দ্র বর্মার রাজধানী আক্রমণ করেছিলেন, তাকে পরাজিত করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু মহেন্দ্র বর্মা রাজত্ব করে গেছিলেন দীর্ঘদিন ধরে। এবং মহেন্দ্র বর্মা, মহেন্দ্র বিক্রম ইত্যাদি নাম তার বিভিন্ন শিলালিপিতে তার এই নামগুলো পাওয়া যায়। এমনকি মত্তবিলাস নামটাও পাওয়া যায়। বোধহয় মত্তবিলাস প্রহসনটি খুবই জনপ্রিয় হয়েছিল, এই জন্য মহেন্দ্র বর্মার নাম মত্তবিলাসও হয়ে গিয়েছিল। এটা মত্তবিলাস নামটা আমরা পাই ত্রিচি কেভ টেম্পল আর পল্লবপুরম কেভ টেম্পল, এই দুটো শিলালিপিতে আমরা এই নামটা পাই। যাই হোক, কেউ কেউ বলে থাকেন যে সেই যে বিখ্যাত একটি প্রহসন আছে ভগবদ্যোজুকীয়, সেটাও মহেন্দ্র বর্মার লেখা, কিন্তু এটার সম্বন্ধে খুব সঠিক আমরা এটার পক্ষে কোনো সঠিক যুক্তি পাচ্ছি না। কাজী আমি ওই প্রহসনটা নিয়ে আপাতত আলোচনা করছি না, মত্তবিলাস সম্বন্ধেই বলছি, কারণ এটা সম্বন্ধে সবাই খুব একটা জানে না, অত বেশি লোকের জ্ঞান নেই এখানে। এখন একটা কথা চিন্তা করে দেখতে হবে যে মহেন্দ্র বর্মার সময়টা ছিল খুব একটা টার্ময়েল, খুব একটা আলোড়নের সময়। এই সময় যুদ্ধ বিগ্রহ লেগেই ছিল, বিদেশি আক্রমণ, চালুক্য এবং পল্লবদের মধ্যে যে নিয়মিত লড়াই চলতো, তাতে করে অবশ্যই জীবনযাত্রা খুব একটা সহজ ছিল না। মত্তবিলাসের প্রস্তাবনায় মহেন্দ্র বর্মা উল্লেখ করেছেন তার ষড়রিপুর কথা। ষড়রিপু ম্যাম আপনার ভিডিওটা তো পোস্ট আমরা হয়ে গেছে, শুনে আমাদের সরকমের যে হ্যাঁ চলে যাচ্ছে, তাহলে কি করবো, আবার বেরিয়ে আবার হতে পারি, সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে। এখন পরিষ্কার আছে, ঠিক আছে, এখন চলুন, যে যতক্ষণ পরিষ্কার থাকে তারপর দেখা যাবে। এখানে আমরা দেখছি যে রাজা নিজেই কি সব কি বলেছেন, যে সাধারণভাবে মোটামুটি সম্পন্ন রাজ্য, কিন্তু তা হলেও তার মধ্যে অনেক রকমের ত্রুটি, অনেক রকম পাপ রয়েছে।
বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন রকমের ধর্ম যারা প্রচার করে, তথাকথিত ধার্মিক যারা, তাদের মধ্যে অনেক দোষ আমরা দেখতে পাই। সবগুলির মধ্যে আমরা প্রহসনে যেগুলো আর কি বৈশিষ্ট্য, সেই দ্বিচারিতা এবং পরস্পরকে অবিশ্বাস, এই জিনিসটা আমরা পেয়ে থাকি। আইন আদালতের মধ্যেও আমরা দেখি যে সেখানেও কিছু গন্ডগোল রয়েছে। সেখানেও বলা হচ্ছে যে বিচারটা কেনা যেতে পারে। দু একটা এখান থেকে দু একটা উদাহরণ দিচ্ছি, খুব বেশি দেবার সময় থাকবে না। এখানে চরিত্র যাদের আমরা পাচ্ছি তারা হলো যে চরিত্রগুলিকে আমরা পাচ্ছি তাদের মধ্যে অবশ্যই সূত্রধার এবং নটিত থাকছে, যেমন সংস্কৃত সব রকম নাটক নাট্য কীর্তিতেই থাকে। আমরা পাচ্ছি একজন কপালী, যে কিনা মধ্যে বদ্ধ হয়ে আছে এবং তার এক প্রিয়া আছে দেবশোভা। এছাড়া আরো চরিত্র যেগুলোকে পাচ্ছি, নাগসেন নামে এক বৌদ্ধ ভিক্ষু এবং একজন পাশুপত, বভ্রুকল্প নামে এক পাশুপত। পাশুপত যে একটি ধর্মীয় দল আছে সেখানকার, সে হলো অন্যতম তার প্রতিভু এবং একজন উন্মাদ। এখানে কিছু কিছু আমরা যে ওই প্রতিজ্ঞা যৌগোধরায়ণে পড়েছিলাম, ওই ষড়যন্ত্রকারীদের যেখানে পরামর্শ চলেছে, সেইগুলোর মধ্যে কিন্তু আমরা এর মধ্যে আমরা তার কিছুটা প্রতিফলন পাই। কারণ এগুলো তো আরো আগে, সেটা তো আরো অনেক আগে। যে কপালী প্রথম দিকেই আরম্ভ হচ্ছে, কপালী বলছে যে ভালোই হয়েছে যে আমি যে এই পাশুপথ যে অনুসরণ করছি, তার জন্য আমি মহাদেবকে আশীর্বাদ করি। কত বড় সাহস যে মহাদেবকে আশীর্বাদ করছে। বলছে কি আমরা, আমাদের এখানে কি সুবিধা আছে, প্রিয়া সুরা প্রিয়তমা মুখম ঈক্ষিতব্যং গ্রাহ্য স্বভাব ললিত বিকৃতশ্চ বেশ येनेदम ईदृशम अदृश्यत मोक्षवर्त्म দীর্ঘায়ুরস্তু ভগবান সা পিনাকপাণি। এখানে তিনি কি ব্যবস্থা করেছেন, মদ খাওয়া যায়, প্রিয়তমার মুখ দেখা যায়, নিজের পছন্দ মতো উৎকট বেশ করা যায়। আর যিনি এই ধরনের এইভাবে যিনি মোক্ষের পথ দেখিয়েছেন, সেই ভগবান পিনাকপাণি, তিনি দীর্ঘায়ু হন, মানে ও মহাদেবকে আশীর্বাদ করছে। অপরদিকে আবার যখন নাগসেন অর্থাৎ সেই শাক্য ভিক্ষু আসছে, সেও বলছে যে বুদ্ধ কত দয়ালু, যে তিনি যে এইভাবে এই একটা ধর্ম প্রচার করেছেন। সেখানে কি হচ্ছে, যে যে বুদ্ধ তার যারা অনুচর তাদের তিনি বলছেন তারা প্রাসাদে থাকতে পারে, তারা ভালো পোশাক আশাক পরতে পারে, সময় মতো খেতে পারে, কিন্তু সমস্যা কি, এর মধ্যে মদ্য এবং দাড়ি, এই দুটো জিনিস কেন ধরা হয়নি? তার মনে দৃঢ় বিশ্বাস হচ্ছে যে অবশ্যই এরকম কথা ত্রিপিটকের মধ্যে কোথাও ছিল, বুদ্ধ নিশ্চয়ই বলেছিলেন। এই বুড়ো ভিক্ষু যেগুলো আছে তারা এগুলো সব সরিয়ে দিয়েছে, যাতে করে আমরা না জানতে পারি। আমি খুঁজে খুঁজে এগুলো বার করব এবং বার করে সবাইকে জানাবো। এই ধরনের হচ্ছে ধার্মিকদের এই হলো ধর্মবুদ্ধি। তো এইরকম ধরনের যারা ধার্মিক হয় তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? কপালী এবং দেবসোমা দুজনেই মদ্যপান করে
অনেক রকম কাণ্ড কারখানা করছে। এদিকে ভুল করে কপালি মদের ঘরে দেবসভাকে সমদেবা বলে ডাকছে এবং সে তাতে ভীষণ ক্ষেপে যাচ্ছে, বললে ও এখন আমি তোমার কাছে কেউ না, সমদেবা তোমার বড় হলো, ইত্যাদি ইত্যাদি। তারপরে কপালির অত্যন্ত প্রিয় হচ্ছে তার যে ভিক্ষা পাত্র, সেটা সে খুঁজে পাচ্ছে না, সেটা কোথায় গেল, হায় হায় আমার এত ভালো একটা জিনিস সেটা গেল কোথায়। আবার প্রিয় প্রিয় মিত্র হারিয়ে যাওয়ার মতন হয়েছে। তখন দেবসভা দুঃখ করছে যে এটা তো ঠিক হলো না, এই যে সুন্দর সাদা বাটিটা যেটা কিনা পাথার খুলির মতো ধবধবে সাদা, তাতে এখন লাল রং নোংরা কাপড় ধরে, তারপর যখন সত্যি বাটিটা পাওয়া যায় সুন্দর লাগে, তেমনি এখন এইগুলো সুন্দর লাগছে। এই ধরনের সব বিকট বিকট হাস্যকর ব্যাপার কতগুলি হয়ে চলেছে। আর এই পাগলের ব্যাপারটাও যেমন, পাগলকে যে নিয়ে আসা হয়েছে, পাগল হচ্ছে তাকে বলা যেতে পারে সবচেয়ে বাস্তব চরিত্র। পাগলের গ্রামে যেমন পাগল থাকে, তাকে ছোট ছোট বাচ্চারা তার পেছনে লেগে থাকে। তাকে বর্ণনা করতে করতে পাশুপদ বলছে, যাইসা নির্বিষ্ট চিত্র চীবর ধরো রূপসেই রূপসেই ঋতা দান্ত কুলাই। এসে যাই হোক, মানে তার উদ্ভট সাজ পোশাক দেখে বলছে যে এটা তো পাগল বটেই, এবং তাকে বাচ্চারা কিভাবে ছেকে ধরেছে, যেমন কিনা মাছিতে যেমন মিষ্টি সেকে ধরে। এই এই যে একটি দৃশ্য এর মধ্যে, তার মধ্যে সেটা দেখে আমরা বুঝতে পারি যে ভাষের প্রতিজ্ঞাযোগ অধ্যয়নের প্রভাব অনেকটা এর উপরে পড়েছে। যাই হোক, শেষ পর্যন্ত যাকে বলা যায় শেষ সব ভালো যা শেষ ভালো, তারা সবাইকে বিদায় জানিয়ে টাটা করে এদিক ওদিক চলে গেল। কিন্তু সবার মধ্যে বিবাদও মিটে গেল। যে কপালি ভেবেছিল ওই বৌদ্ধ ভিক্ষুর ভিক্ষাপাত্র নিয়েছে, আসলে সে নেয়নি, সেটা জানা গেল এবং সবার মধ্যে মিটমাট হয়ে গেল। তারপরে তারা বলা যেতে পারে হাত ধরাধরি করে সব নিজেদের মতো চলে গেল। তো এই হলো মোট কথা। এর মধ্যে ওই যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর যেসব লোকজন, তারা যে বাস্তবিক কতটা অধার্মিক এবং তাদের মধ্যে যে কতটা বিচারিতা রয়েছে, এটাই ভালো করে প্রকাশ করা হয়েছে। এবং এটা প্রকাশ করার মধ্যে দিয়ে হাসানো হয়েছে যে এই দেখো তোমাদের মধ্যে এরকম লোক আছে, তোমরা দেখতে পাবে। তো সে এখন আর সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা হচ্ছে যে সাধারণত প্রহসন পড়তে গেলে আমাদের মধ্যে যারা প্রহসন পড়েছে তারা জানে যে ভাষা খুব স্থূল এবং অনেক ক্ষেত্রে কি বলবো ছাপার অযোগ্য। কিন্তু এই বত্তবিলাসের ভাষাটা অনেক সেদিক দিয়ে অনেক মার্জিত, এবং ছোট ছোট বাচ্চারা না হলেও অন্তত অল্প বয়সী ছাত্রছাত্রীরাও এটা পড়তে পারে, আমরা এরকম ধরনের কথা বলতেই পারি। তো যাই হোক, এইটার কথাই বললাম, এই একটা প্রহসনের কথা বললাম, প্রহসনে কি কি থাকে তাও একটু একটু বললাম। আমার মনে হয় এরপর একটু সুযোগ দেয়া যাক যদি কেউ কিছু বলে, এবার জিজ্ঞাসা করেন। ওকে, ধন্যবাদ ম্যাম।